মঞ্চে উপস্থিত বাম কংগ্রেসের নেতৃবৃন্দ, আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশ চলছে। আমাদের এই সমাবেশের সামনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে গোটা বাজার জুড়ে এই স্বরূপগঞ্জ ঘাটের মাইক দেওয়া আছে, অনেকে শুনছেন। তাদের সবাইকে আমরা শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, আদাব জানিয়ে কিছু কথা আপনাদের সামনে নিবেদন করছি। এতক্ষণ আলোচনা হয়ে গেছে যে এই নির্বাচনে চতুর্থ দফায় আপনারা ভোট দেবেন। 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে, 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে, 7ই মে তৃতীয় দফার নির্বাচন হয়েছে। এই তৃতীয় দফার নির্বাচনে আমি আপনাদের নিশ্চিত করতে পারি, শ্রদ্ধেয় সভাপতি শুরুতে বললেন গোটা দেশ জুড়ে যুব আন্দোলন করেছি, এখনো সমস্ত রাজ্যের সঙ্গে নারীর সম্পর্ক আছে। তৃতীয় দফার নির্বাচনের দিন সন্ধ্যেবেলা যা খবর এসে পৌঁছেছে তাতে মোদির দফা রফা শেষ হয়ে গেছে। এটুকু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, চতুর্থ দফায় আপনাদের ভোট দিতে হবে 200-র নিচে মোদিকে নামানোর জন্য। এখন তো আর বিজেপির নাম বাজারে নেই। যারা বিজেপি নেতারা বক্তৃতা শুনছেন তারাও আমার কথায় ঘাট নাড়ছেন। ওই একটু আগে মাঝদিয়াতে গিয়েছিলাম, বিরাট 50 লাখ টাকার প্যান্ডেল হয়েছে, হ্যাঙ্গার প্যান্ডেল বলা হয়, রাঁচি থেকে আনা হয়েছে। বাবার টাকা নাকি? অমিত শাহ এসে এখানে ওইরকম প্যান্ডেল করছে, ওই টাকায় মঞ্চ বানাচ্ছেন। আর মিটিং এ কি বললেন, একবারও বিজেপির নাম অমিত শাহ ধরেছে, গোটা বক্তৃতার ক্যাসেটটা আমার কাছে চলে এসছে। কি বলছেন? আব কি বার মোদি সরকার। আরে তুমি দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি বলো বিজেপির সরকার। কোন বিজেপির নেতা 19 সালের পরে আর বলছে না বিজেপি সরকার। জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তিনি বক্তৃতা করতে গিয়ে কি বলছেন, বলে আব কি বার মোদি সরকার। আর বিজেপি মার্কেট থেকে আউট হয়ে গেল, বিজেপি সরকার আর কেউ বলছে না, মোদি সরকার না। নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন না। কেন হবেন না? নরেন্দ্র মোদি এদেশের সবচেয়ে বড় খুনি, লোকটার নাম নরেন্দ্র মোদি। আই উইটনেস। গুজরাটের দাঙ্গায় নরেন্দ্র মোদি যে হত্যালীলা চালিয়েছিল, আমি তখন সর্বভারতীয় সম্পাদক, লরি করে লাশ তুলে সাবরমতী নদীর তীরে খবর দিয়েছিলাম। কেউ আহমেদাবাদ বেড়াতে গেলে সাবরমতী নদীর তীরে দেখবেন এক লাইনে যে গাছগুলো আছে না, আমরা ডিওয়াইএফআই পরিকল্পনা করে প্রত্যেকটা লাশের উপরে একটা করে গাছ লাগিয়েছিলাম। প্রত্যেকটা গাছের নিচে একটা করে মৃতদেহ আছে। আমার হঠাৎ মাথায় এসে গেল, গুজরাটের বন্ধুদের, ডিওয়াইএফআই এসএফআই এর বন্ধুদের, সিপিআইএম এর নেতাদের বললাম কিছু গাছের চারা জোগাড় করুন। এই মানুষগুলো যাদেরকে নরেন্দ্র মোদি খুন করেছে তারা কোনোদিন মাথা তুলে বলতে পারবে না যে মোদি আমাদের খুন করেছে। অন্তত ওই গাছগুলোর সামনে আপনি দাঁড়ালে সবকটা গাছ বলতে থাকবে মোদি খুনি, মোদি খুনি, মোদি খুনি। গর্ভবতী মায়ের পেট চিরে, সারা পৃথিবীতে কোথাও এই উদাহরণ নেই। হিটলার মায়েদের স্তন কেটে নিয়েছে, বাচ্চাদের মুন্ডু কেটে নিয়েছে, কিন্তু গর্ভবতী মায়ের পেট তলোয়ার দিয়ে চিরে ভ্রূণের বাচ্চাটাকে বের করে ত্রিশূলের মাথায় চড়িয়ে জয় শ্রীরাম স্লোগান, এটা কেউ কোনোদিন রামায়ণে লেখেনি, রামচরিতমানসে লেখেনি। ছোটবেলা থেকে ঠাকুমার নির্দেশে রামায়ণ পড়ছি, বড় হয়ে রামচরিতমানস পড়েছি। তারপরে যুব আন্দোলন করতে গিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক সচ্চিদানন্দ ভট্টাচার্য, যিনি রাম নিয়ে গবেষণা করেছেন, তার বই পড়েছি। কোথাও লেখা নেই যে রামচন্দ্র বলেছেন গর্ভবতী মায়ের পেট চিরে তার বাচ্চাকে বের করে উল্লাস প্রকাশ করো। নরেন্দ্র মোদি এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোক। কেন নরেন্দ্র মোদীকে হটাতে হবে? নরেন্দ্র মোদী দেখতে খারাপ, নরেন্দ্র মোদীর পোশাক খারাপ। 11 লাখ টাকা দামের স্যুট পরে তার পোশাক খারাপ হতে পারে নাকি? আমার এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম বলুন আপনি।
খুব সুন্দর আওয়াজ, আরেকটু জোরে করতে হবে। ভগৎ সিং বলে গেছেন আমাদের আওয়াজটাকে বাড়াতে হবে শয়তানদের দাঁড়াতে গেলে। এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম কি? নরেন্দ্র দাস দামোদর মোদী। কেন বলছি? যারা আমার বক্তব্য ভিডিও করছেন বিজেপির কাছে পাঠিয়ে দিন, নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিন, পুলিশের কাছে পাঠিয়ে দিন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায়, রাজস্থানের সমাবেশে, হরিয়ানার সমাবেশে, পাঞ্জাবের সমাবেশে, তেলেঙ্গানার সমাবেশে গিয়েও বলে এসেছি এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। ওয়াই? কেন বলছি দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী? কেন বিজেপি আমার বিরুদ্ধে একটা মামলা করেনি? কারণ বিজেপি জানে মামলা করলে পুলিশ আমাকে গ্রেফতার করবে, আদালতে পেশ করবে, ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করবে তুমি দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলেছো কেন? বিশ্বাস করুন, বিকাশ ভট্টাচার্য যতই ঘনিষ্ঠ হোক, সব্যসাচী যতই ঘনিষ্ঠ হোক, শামীম সাহেব যতই ঘনিষ্ঠ হোক, আমি একজন উকিলেরও সহযোগিতা নেব না। এজলাসে এই ট্রাউজার পাঞ্জাবিটা পরে দাঁড়াবো, ম্যাজিস্ট্রেটকে বলবো আমার মোবাইলে যে বক্তব্য আছে নরেন্দ্র মোদীর, তার 3টে অন্তত আপনাকে শুনতে হবে, আধ ঘন্টা খরচ টাইম দিতে হবে। ম্যাজিস্ট্রেট নিশ্চয়ই বলবেন হ্যাঁ কি আছে শোনান। কেন নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলেছি? মিথ্যা নাম্বার 1, পাটনার জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী 2014 সালের ডিসেম্বরে বলেছিলেন सत्ता में आने का 6 महीने का अंदर तमाम हिंदुस्तान का महंगाई कम हो जाएगा। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে যাবে। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসে 1 লিটার ডিজেলের দাম ছিল 48 টাকা, হয়ে গেছে 100 টাকা। 1 লিটার পেট্রোলের দাম ছিল 53 টাকা, হয়ে গেছে 105 টাকা। 1 লিটার কেরোসিনের দাম ছিল 32 টাকা, হয়ে গেছে 100 টাকা। 1 সিলিন্ডার গ্যাসের দাম ছিল 444 টাকা। নরেন্দ্র মোদীর জমানায় 1000 ছাড়িয়ে গেছে। জিনিসপত্রের দাম কমেনি। বস্তু থেকে, জিরে থেকে, হলুদ থেকে, কীটনাশক ওষুধ থেকে, রাসায়নিক সারের দাম কোথায় গেছে আপনাদের কারো ও জানার নাম। মিথ্যা নাম্বার 1 নরেন্দ্র মোদীর বক্তব্যটা মোবাইলটা খুলে শুনিয়ে দেব। মিথ্যা নাম্বার 2, বেনারস বিশ্ববিদ্যালয়ের সামনে জনসভায় এক ঝাঁক তরুণ যুব ছাত্ররা এসেছে। তাদের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী জিজ্ঞেস করছেন মেরে প্যারো ভাইও, नौजवान भाइयों, विद्यार्थी भाइयों, आपका मांग क्या है? ছাত্র যুবরা চিৎকার করে বলছে রোজগার চাই, রোজগার চাই। নরেন্দ্র মোদী কি বললেন? বললেন भाइयों बहनों, ये तो मेरा मन का बात है। तमाम हिंदुस्तान का नौजवान मेरा दिल का धड़कन है। গোটা দেশের যুব ছাত্র সমাজ আমার হৃদয়ের স্পন্দন। सत्ता में आने का 1 साल का अंदर हर साल में 2 करोड़ बेरोजगार नौजवान को रोजगार दिलाऊंगा। क्षमता एले बछरे 2 कोटी बेकारকে চাকরি দেব বলেছে। কথা রেখেছেন। 14 কোটি মানুষের কাজ কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদী। 10 বছরে 20 কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা ছিল, সে কথা রাখেনি। মিথ্যা নাম্বার 2। মিথ্যা নাম্বার 3, চেন্নাইয়ের এক মৎস্যজীবী এলাকায় গিয়ে প্রচুর মৎস্যজীবী মহিলা এসেছেন। সমুদ্রের পাড়ের সেই সমাবেশে নরেন্দ্র মোদী মহিলাদের দিকে তাকিয়ে বলছেন মা बहनों, आपका बैंक में खाता है? আপনার ব্যাংকে খাতা মানে বোঝেন তো নাকি? ব্যাংক অ্যাকাউন্ট, পাসবই, পাসবই আছে কিনা? হিন্দিতে পাসবইকে খাতা বলা হয়। आपका बैंक में खाता है? माँ बोलना बोलते नहीं नहीं मोदी जी नहीं नहीं। अरे माँ जल्दी जाओ खाता बनाओ। खाता बनाने का बाद जब मैं सत्ता में आऊंगा आप सुबह सुबह नींद से जागो, सकाल सकाल घूम থেকে उठे पड़ून, नाश्ता करो। आपका इडली पसंद है ना, डोसा पसंद है ना? तখন তারা বলছে हाँ है। अरे खा लो। खाने का बाद बैंक में जाओ और बैंक में खिड़की में माने बैंक के काउंटर है, आपका जो खाता है ना, खाता अंदर में भेज दो। उसके बाद बाहर में जब खाता आएगा ना, खाता खोल के देखो 15 लाख रुपया घुस गया। আপনাদের কার অ্যাকাউন্টে ঢুকেছে? 15 লাখ ঢুকেছে। আরে আপনারা সিপিএম এর মিটিং করবেন, অলোকেশ দাসের জন্য স্লোগান দেবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা হতে পারে না।
আরে যারা বাজারে দাঁড়িয়ে বিজেপির নেতারা আমার কথা শুনছেন, হিম্মত হয় তো একটা পাস বই এনে দেখান আপনাদের অ্যাকাউন্টে আপনাদের মিথ্যাবাদী নরেন্দ্র মোদী 15 লাখ পাঠিয়েছে। ছেড়ে দিলাম, ছাড় দিলাম, 15 লাখ চাই না, 15,000 ঢুকেছে, 1500 ঢুকেছে, 15 টাকা ঢুকেছে। এখনো অনেক দিন নির্বাচনের বাকি আছে। যদি কোনো একজন বিজেপির যারা ইলেকট্রিক খুঁটির ওপরে উঠে ঝান্ডা বাঁধছেন, গাছের মগ ডালে উঠে ঝান্ডা বাঁধছেন পদ্ম ফুলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 15 টাকা ঢুকে থাকে আমাকে দেখান। আগামীকাল থেকে একটাও লাল ঝান্ডার মিটিংয়ে বক্তৃতা করতে যাব না। এই 3টে মিথ্যা শোনানোর পরে ম্যাজিস্ট্রেট আমাকে কি বলবে জানেন? আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই 3টে মিথ্যা শোনানোর পরে ম্যাজিস্ট্রেट বলবেন, সিन्हा भैया अब एक बार नरेंद्र मोदी के मिथ्यावादी मत बोलो, झूठ बोलने वाला हिंदुस्तान का सबसे बड़ा जो आदमी है, एक बार मत बोलो, कम से कम 1000 बार बोलो मिथ्यावादी मिथ्यावादी मिथ्यावादी। এটা ম্যাজিস্ট্রেট আমাকে বলবেন, तपस जी आप जाओ बाहर में जाके दोस्त लोग को लेके थोड़ा रसगुल्ला खाओ, जो पसंद है खाओ। আমাকে ম্যাজিস্ট্রেট ধন্যবাদ জানাবে। ইজলাসে দাঁড়িয়ে তো ফুলের তোড়া দিতে পারবেন না, অন্তত ধন্যবাদ জানাবে যে এইরকম একটা লোককে আমি দেশের সেরা মিথ্যাবাদী প্রমাণ করে দিতে পেরেছি। তাই বিজেপির হিম্মত হয়নি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে একটা মামলা করার জন্য। আর এখন বিজেপি নেতারা বেকায়দায় পড়ে আজকে অমিত শাহ এসেছিলেন, জেপি নাড্ডা এসেছিলেন, নরেন্দ্র মোদী বেকায়দায় পড়ে কি বলছেন? আরে জিনিসপত্রের দাম কমাতে পারোনি, বেকারদের কাজ দিতে পারোনি, 15 লাখ টাকা দিতে পারোনি, কৃষকদের জন্য কিছু করতে পারোনি, শ্রমিকদের জন্য কিছু করতে পারোনি। কি বলছেন? আরে মেরা মোদী ভাই তো মন্দির বানায়া। মন্দির বানানোটা তোমার কাজ নয় নরেন্দ্র মোদী। আমাদের দেশে হাজার হাজার বছর ধরে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা আছে। মন্দির বানানো তোমার কাজ না। তিরুপতির মন্দির আছে, সোমনাথের শিবের মন্দির আছে, জগন্নাথের মন্দির আছে, দক্ষিণেশ্বরের মন্দির আছে, কালীঘাটের মন্দির আছে, শিরডি সাই বাবার মন্দির আছে। এই মন্দিরগুলো তৈরির জন্য নরেন্দ্র মোদীকে লাগে না। শ্রী চৈতন্যদেবের মন্দির আছে, চারিদিকে হাজার হাজার মন্দির আছে, মসজিদ আছে, হযরতবল মসজিদ আছে, জামা মসজিদ আছে। কোন মসজিদ তৈরির জন্য প্রধানমন্ত্রী না, গির্জা তৈরির জন্য লাগে না। আরে প্রধানমন্ত্রী তোমার কাজ মানুষের পেটে খাওয়ারের যোগান দেওয়া। রুটি কাপড়া আর মকান, শিক্ষা আর রোজগার। রুটি কাপড়া আর মকান, শিক্ষা আর রোজগার, এটা তোমার কাজ। প্রধানমন্ত্রী ভোট দিই কেন আমরা? আমাদের সবার খাদ্যের ব্যবস্থা হবে, বাসস্থানের ব্যবস্থা হবে, কাজের গ্যারান্টি হবে, স্বাস্থ্যের ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, সড়ক ব্যবস্থার উন্নয়ন হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, কলকারখানা হবে, কৃষি ব্যবস্থার অগ্রগতি হবে। এই জন্য ভোট, এই জন্য ভোট, এই জন্য ভোট, এই জন্য সরকার। মোদীকে প্রয়োজন নেই, মমতাকে প্রয়োজন নেই গড়ার জন্য। তাও মিথ্যা, এটা জানেন? এই যে বিজেপি নেতারা প্রচার করে ওড়াচ্ছে মোদী মসজিদ মন্দির বানিয়েছে, রাম মন্দির, এটাও মিথ্যা। নরেন্দ্র মোদী রাম মন্দির বানায়নি, বিজেপি রাম মন্দির বানায়নি। ওই মন্দিরটা 100 বছরের পুরনো একটা ট্রাস্ট আছে, রামলালা ট্রাস্ট, তারা বানিয়েছে। কাকে বোকা বানাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ? ওই মন্দিরটার পেছনে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই, এটা জেনে রাখবেন। বিজেপি নেতাদের কাছে চ্যালেঞ্জ করছি, অসভ্যের মতো মিথ্যাবাদীর মতো প্রচার করছে হ্যাঁ মন্দির বানা দিয়া। আরে নেই, তুম নেই বানায়া ভাই, তুম উদ্ঘাটন করনে কে লিয়া। এখানেও পাপ করেছো। হিন্দু ধর্মের যেটুকু বই পড়াশোনা করেছি, পুরোহিত তন্ত্র পড়েছি, পুরোহিত বিদ্যা পড়েছি, এই বইপত্র পড়ে ঘেঁটে দেখে নিয়েছি। যেদিন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়, আমার পাশের বাড়ির কাকুকে জিজ্ঞেস করেছিলাম, কাকু তোমার বাড়িতে একটা মন্দির করেছো, মন্দিরের ভেতরে একটা ঠাকুরের মূর্তি বসিয়েছো, তুমি প্রতিষ্ঠা করবে কি করে? আমার কাকু উত্তর দিলেন, কেন? আমাদের কুল পুরোহিত আছে, পুরোহিত এসে আমার মন্দির প্রতিষ্ঠা করবে, মূর্তি প্রতিষ্ঠা করবে।
নরেন্দ্র মোদী, তুমি পুরোহিত না, তুমি দেশের প্রধানমন্ত্রী হতে পারো। হিন্দু ধর্ম অনুযায়ী মন্দির মূর্তি প্রতিষ্ঠা করার অধিকার হিন্দু ধর্মে তোমাকে দেয়নি। তুমি পাপ করেছ, আর সেই পাপ করেছ বলে তুমি পরশুদিন গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছো, হে রাম मैं बहुत बड़ा गलती कर दिया, अभी जो समाचार आ रहा है तीसरी बार मेरा वो कुर्सी में बैठने का मौका नहीं मिलेगा। तुम्हारा मूर्ति, तुम्हारा ये मंदिर उद्घाटन मेरा काम नहीं था, वो शंकराचार्य जी का काम था, वो पुरोहित का काम था। मिथ्ये बोलले बीजेपीर नेतारा हिम्मत है तो আমাকে এসে বলুন নরেন্দ্র মোদী কোন অধিকারে মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করতে গেছে, কোন অধিকারে মন্দির প্রতিষ্ঠা করতে গেছে। হিন্দু ধর্ম অনুযায়ী কোন মন্দির যদি ইনকমপ্লিট থাকে, কাজ শেষ না যদি হয়, সে মন্দির উদ্বোধন উদ্ঘাটন প্রতিষ্ঠা করা যায় না। ভুল বলছি? খোঁজ নেন, এখনো 2.5 থেকে 3 বছর, 2.5 থেকে 3 বছরের কাজ বাকি আছে। মন্দিরের কাজ 2.5 থেকে 3 বছর। আমার উত্তরপ্রদেশের বন্ধুদের কাছ থেকে আমি খবর নিয়েছি, অযোধ্যার বন্ধুদের যারা আমাদের বামপন্থী আন্দোলনের কর্মী, আমার সঙ্গে যুব আন্দোলনের নেতারা আছে, বলে তাপসজি अभी जो काम है 2.5 से 3 साल लग जाएगा। শঙ্করাচার্যরাও প্রতিবাদ করেছেন, মন্দির কমপ্লিট না করে তার প্রতিষ্ঠা করা যায় না। বিজেপি হিন্দু ধর্মের কফিনে পেরেক পুঁতছেন। যারা হিন্দু জাগরণ আর একটা কি যেন দেখলাম, ওই যে করছে ব্যানার ফ্যানার নিয়ে সর্বনাশ করছে, এটা জেনে রাখবেন। আপনাদেরকে তৈরি হতে হবে। এই গোটা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে নরেন্দ্র মোদী। আর সেই নরেন্দ্র মোদীর রাস্তা ধরে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী যখন রাম মন্দির বানিয়েছে, আমাকেও তো একটা মন্দির করতে হবে। উনি দীঘায় জগন্নাথ মন্দির বানাতে চলে গেলেন। আসলে টিএমসি বিজেপি কোনো ফারাক নেই, এটা সবার আপনাদের অনেকের জানা। বিজেপির পতাকাটা যে শিল্পী নাগপুরে বসে এঁকেছেন, তিনি তৃণমূলের পতাকাটা এঁকেছেন। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না, এইটুকু মনে রাখবেন। আমরা বামপন্থী আন্দোলনের কর্মী, আমি একা না, মেঘলালদা বসে আছেন এখানে, অদ্বৈতা বসে আছেন, আমার জুনিয়র নেতারা বসে আছেন, আপনারা বসে আছেন। আমরা যখন কথা বলবো তথ্য প্রমাণ নিয়ে কথা বলবো। নাগপুরে বসে 2টো টিএমসি করা হয়েছে, একটা তামিল মানিলা কংগ্রেস, তামিলনাড়ুতে একটা টিএমসি করা হয়েছে, তামিল মানিলা কংগ্রেস। আর এখানে বাম আন্দোলনকে দুর্বল করার জন্য এখানে একটা টিএমসি আরএসএস তৈরি করলো, পতাকা এঁকে দিল, টাকা দিল, আর উনি একই রাস্তায় হাঁটছেন। ভাবুন আপনারা, বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, আমাকে একটু দয়া করে বলবেন, কোনো দিন আপনারা এখানে অনেক গুরুজনেরা আছেন, সিনিয়র মানুষরা আছেন, আবার আমার যুব বন্ধুরাও আছেন, মাঝ বয়সীরাও আছেন, মা বোনরা আছেন। আমার হয়তো গোটাটা বিধান রায় থেকে অভিজ্ঞতা নেই, আমার জ্যোতি বসু সরকারের কিছুটা সময় থেকে অভিজ্ঞতা আছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অভিজ্ঞতা আছে। কোনদিন আপনারা দেখেছেন কোন সরকারি জমানায় এই শব্দবন্ধ রাজনীতিতে এসেছে গরু পাচার? এসেছে? আজকে বক্তৃতায় চারদিকে কি গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, সোনা পাচার শুনেছেন? গত কয়েকদিন আগে ঈদ গেল, আমি যুব আন্দোলন করতে গিয়ে বিভিন্ন দেশ যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা অনেকে জানেন। বাংলাদেশে প্রচুর বন্ধু। ঈদের আগের দিন বাংলাদেশের বন্ধু জালাল ভাই বাংলাদেশ ইউথ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিল। আমাদের যেমন কমিউনিস্ট পার্টি আছে, বাংলাদেশেও কমিউনিস্ট পার্টি আছে, তার যুব সংগঠনের নেতা আমার ভীষণ ঘনিষ্ঠ। আমি তাকে বললাম, জালাল ভাই ঈদ মোবারক, ভালো করে ঈদ কাটাও। জালাল বলছে, দাদা কি করে ভালো ঈদ কাটবে? কেন ঈদ কেন কাটবে না? বাংলাদেশে ঈদ ভালো না হলে কোথায় ভালো ঈদ হবে? বলে, না দাদা এবার বাংলাদেশে ভালো ঈদ হচ্ছে না। কেন হচ্ছে না রে ভাই? বলে, বাংলাদেশে গরুর দাম 3 গুণ বেড়ে গেছে। গরুর দাম 3 গুণ বেড়ে গেছে?
কি করে গরুর দাম 3 গুণ বাড়লো? বলে না দাদা বুঝতে পারছেন না, আপনি আসলে ইলেকশনে বিজি আছেন তো এই জন্য বুঝতে পারছেন না। আপনারা বাংলা পশ্চিম বাংলার থেকে যে লোকটা আমাদের গরু পাঠাইতো সে তো জেলে আছে, গরুর দাম 3 গুণ বেড়ে গেছে। পরশুদিন বীরভূমে গিয়ে মমতা ব্যানার্জি কি বলছে, কেষ্ট জেলে রাখতে পারে সে আমার গর্ব, ও জেল থেকেই ভোট করে নেবে। ভাবুন কত বড় নেটওয়ার্ক, জেল থেকেই ভোট করে নেবে। গরু পাচারকারীর জন্য মুখ্যমন্ত্রী গর্ববোধ করছে। ভাবা যায়, ভাবতে পারেন এই মুখ্যমন্ত্রী আছেন কি করে? অমিত শাহ জবাব দেবে না, মোদী জবাব দেবে না? সারদা কেলেঙ্কারির কেন নিষ্পত্তি হলো না? কেন সারদার চোররা বাইরে ঘুরে বেড়াচ্ছে, মন্ত্রিত্বের চেয়ারে বসে নীলগাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে যাদের জেলে থাকার কথা? অমিত শাহ নরেন্দ্র মোদী না চাইলে একটাও সারদার চেয়ে জেলে থাকতো না। নারদায় যারা টাকা নিল, তোয়ালা মুড়ে, খবর কাগজ মুড়ে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিল, তারা জেলের বাইরে কেন? নারদার টাকা নেওয়া লোকগুলো বিজেপিতেও আছে, তৃণমূলেও আছে। বিজেপি বলছে ওই তো তোমাদের বিরোধী দলনেতা খবর কাগজে মুড়ে নিয়েছে। আরে তোমাদের সৌগত রায় তোয়ালা মুড়ে নিয়েছে, ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে। নাম ধরে বলতে আমার আপত্তি নেই, ভিডিওগুলো আছে তো। আরে বাবা, তৃণমূলের আরেকজন নেতা, নামটা আমার মনে নেই, আর চোর ডাকাতের নাম কত মনে রাখবো বলুন তো? তাই পৃথিবীর ইতিহাসটা ভুলে যাবো তো। তাহলে এত পড়াশোনা করছি চোর ডাকাতদের নাম মনে রাখার জন্য? একটা লোককে টিভিতে, আমার মোবাইলে ভিডিওটা আছে দেখছি, ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে নিচ্ছে, সৌগত রায় তোয়ালা জড়িয়ে নিচ্ছে, শুভেন্দু খবর কাগজ জড়িয়ে নিচ্ছে, আর একটা তৃণমূলের নেতাকে দেখি খালি গায়ে পরে আন্ডার প্যান্ট পরা অবস্থায় টাকার বান্ডিলগুলো নিয়ে নিচ্ছে। ভাবুন একটা পার্টি, আপনাদের গা ঘিন ঘিন করে না যারা জোড়া ফুলের ঝান্ডা বাঁধছেন? ভাবুন আপনারা। আরে ভাই, আমার বাড়িতে লোকজন এলে, আপনাদের বাড়িতে লোকজন এলে এখন আসে তো, এখনো সবাই আমাদের ছেড়ে যায়নি, রক্তের জন্য আসে, ছেলে মেয়েকে কোথায় ভর্তি করবো তার জন্য আসে, কেউ অসুস্থ হলে কেউ কোথায় যাব, ওগুলো তো তৃণমূল বিজেপি করে না। কোভিডের সময় বিজেপির এমএলএকেও আমরা মোটর সাইকেলে চড়িয়ে আমার রেড ভলেন্টিয়াররা নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে, সেটা জানি আমরা। তো তারা যখন আসে আমরা সকালবেলা কি করি? আমরা কি করি? আমরা বলি ঠিক আছে ভাই একটু বসো, আসছি, দিয়ে সঙ্গে সঙ্গে জামাটা গলিয়ে নিয়ে বোতাম লাগাতে লাগাতে নেমে কথা বলি, বলো কি বলতে চাইছো। আসলে তৃণমূলের নেতারা তারা সেটা খালি গায়ে নেমে গেল কেন? তো আমার বাড়ির লোক, মানে আমার বউ বলছিল তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ও যদি জামা পরে বোতাম লাগাতে লাগাতে তোমার মতো নামে তখন লক্ষ্মী পালিয়ে যাবে, এতগুলো টাকার বান্ডিল আসছে, তখন জামা পরার ঝুঁকি নাই। আমি রক্ষা আন্ডার প্যান্টটা পরে ছিল তাই টিভি দেখাতে পেরেছে। অবশ্য টিভির নিয়ম আছে, যে জায়গাগুলো দেখানো যায় না কেমন করে একটা আবছা করে দেয় আর কি, আবছা করে দেয় আর কি, আন্ডার প্যান্ট পরে টাকা নিচ্ছে। আর তাদের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী গর্ববোধ করছেন। আর এই চোরগুলো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে শুধু বিজেপির জন্য। বিজেপি না হলে একটা চোর ঘুরে বেড়াতে পারতো না। মমতা ব্যানার্জি বলছিল আগে জানলে ওদেরকে টিকিট দিতাম না। জিতে যাওয়ার পরে সবাই ক্যাবিনেটে ঢুকে গেল, চোররা ঢুকে গেল, চোররা ঢুকে গেল। আর বিজেপি কি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে? গোটা তৃণমূল ঠিক করে নিচ্ছে। ঠিক আইপিএল ম্যাচ হচ্ছে না, এই যে আস্তে আস্তে অদ্বৈতদা সামনে বসছে, আমি পেছনে বসে আজকের ম্যাচ দেখছি। এই তো প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের ভীমপুর, তো নাকি ভীমপুর থেকে আসতে আসতে। তো সেখানে দাঁড়িয়ে আইপিএলে দেখুন সাউথ আফ্রিকার খেলোয়াড়, অস্ট্রেলিয়ার খেলোয়াড়, নিউজিল্যান্ডের খেলোয়াড়, বাংলাদেশের খেলোয়াড়, পাকিস্তানের খেলোয়াড়, তারপর প্লেয়াররা তারা এসছে, কি বোম্বাইয়ের হয়ে খেলছে, কে দিল্লির হয়ে খেলছে, কে পাঞ্জাবের হয়ে খেলছে, কে হায়দ্রাবাদের হয়ে খেলছে। ঠিক টিএমসি বিজেপি, কি কখন কোন জার্সিটা পড়বে টাকার দাম উঠছে। শুভেন্দু চলে গেল, বললো কেই গেল। মমতারা বলছে, আর মমতার দলের আরো কিছু আছে, তারা বলছে যে ও গেছে ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেল। আরে না রে ভাই, সবাইকে এত বোকা বানালে হবে না। বোঝাপড়ার ভিত্তিতে গেছে। শুভেন্দু একা বাঁচার জন্য যায়নি, মমতার নির্দেশে যে তুই ওখানে ঢুকে যা, ঢুকে গিয়ে অন্তত পক্ষে আমাকে আর ভাইপুটাকে বাঁচা, তা না হলে আমরা রেহাই পাবো না। তুই এমনভাবে সেটিংটা করবি না। দিদি আমি তো ওখানে ঢুকলাম, ঢোকার পরে দেখছি পার্থকে তো বাঁচানো যাচ্ছে না, বালুকে বাঁচানো যাচ্ছে না, কেষ্টকে বাঁচানো যাচ্ছে না। মমতা শুভেন্দুকে বলছে রাতে হোয়াটসঅ্যাপ কল করে, আরে ওগুলো তো পাঁঠা, তুই সুন্দরবনে কেমন করে শিকার করতে যাই, মধু পাড়তে যাই জানিস নি? জানেন আপনারা সুন্দরবনে যখন
মধু আর মাছ শিকারে মাঝিরা যায়, নৌকোয় একটা করে পাঁঠা কেন নিয়ে যায়? যখনই নদীর ধারে বাঘ দেখতে পায় তখন মানুষের দিকে কেন তাড়া করবে? বাঘ ঝাঁপানোর আগে ওরা পাঁঠাটাকে বাঘের দিকে ছুঁড়ে দেয়। পাঁঠা বাঘ নিয়ে ব্যস্ত হয়ে যায়। সিবিআই পার্থকে নিয়ে ব্যস্ত হয়েছে, মমতার দিকে হাত বাড়াচ্ছে না, অভিষেকের দিকে হাত বাড়াচ্ছে না। ফলে এগুলো পাঁঠা, এদেরকে বলি দেওয়া হচ্ছে, মনে রাখবেন। এই পাঁঠাগুলোকে পরিকল্পিতভাবে তুই ওখানে যা। তাই দেখলেন না ভোটের আগে মুকুল রায়কেও পাঠিয়ে দিল, যদিও এখন মুকুল রায়ের ভিডিওটা আমার কাছে আছে। মুকুল রায় দিল্লি পৌঁছে গিয়ে বলছে ওই তৃণমূল বিজেপি এক, আলাদা কিছু নয়। বলছে না? বলেছে তো। আমি আগে কেন বলবো, আপনারা একটু বলুন না। বক্তৃতা কি ওয়ান হয়ে ভালো হয় নাকি? মুকুল রায়ের মতো নেতা, তৃণমূলের সর্বে সর্বা, তিনি দিল্লি বিমানবন্দরে নেমে বলছে আরে আপনি কোথায় যাবেন? আপনি কিভাবে দুর্নীতি, চাকরি চুরি শুনেছেন কোনোদিন? আরে আমরা এসএসসি চালু করেছি, আমরা টেট চালু করেছি। এই যে আমি আজকে 12টা 5-এর লোকালে আসছি, ভিক্ষাসা লোকাল। আমাকে দেখে এসে দু একজন কথা হলো, আলাপ হলো, 10 টাকার বাদাম কিনে খেলাম। এবারে বলছি আপনি কোথায় যাবেন? আমি বললাম কৃষ্ণনগর। যদিও আমি মোবাইলে দেখতে পাচ্ছি কোথায় পৌঁছাবে, কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছি। আমি বললাম কৃষ্ণনগরে যাব। বলে কি করেন আপনি? আমরা ভাই আমি রাজনীতি করি, সিপিএম করি, আমাদের অনেকগুলো নির্বাচনী জনসভা আছে, সেই জন্যই আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। যে কোথায় কোথায় যাবেন জানতে চাইছেন, আমি সেটা বলতে পারবো না, আমাদের জেলা নেতাদের কাছে লিস্ট আছে কোথায় কোথায় ওরা যেখানে নামাবে আমি সেখানে গিয়ে মিটিং করব। তবে দু একটা জায়গার নাম, এই যে যেমন স্বরূপনগরটা জানি, এসব বলে দিয়েছিলেন আগে থেকে, ভীমপুরটা জানি, মাঝদিয়াটা জানি। আর সবগুলো আমার তখন মুখস্থ ছিল না, মোবাইলটাও আমি পকেটের মধ্যে রয়ে গেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, এক ভদ্রলোক সামনে বসে আছে, বেশ ওই হালকা ব্লু রঙের জামা পরে বসে আছেন সামনে। আমি বললাম আপনি কি করেন? বলছে হাই স্কুলে শিক্ষকতা করি, তো 11 সালের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমি ওটা জানতে চাইনি, আমি শুধু আপনি কি করেন জানতে চেয়েছি, তাতেই উত্তর 11 সালে। আপনি যেখানেই যাবেন, ট্রুলি বলছি, বিশ্বাস করুন, আমি 3 দিন আগে বাঁকুড়া গিয়েছি, ট্রেনে করেই যাচ্ছি, সেখানেও একই অবস্থা। একজনকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? সে বলছে আমি হাই স্কুলে পড়াই, তবে 11 সালের আগে। মানে সবাই এখন আগাম মুচ লেখা দিয়ে দিচ্ছে, আমি চান আর না চান। বাকি 26,000-এর কথা ভাবুন। 26,000 তাদের সামাজিক মর্যাদা, কোটি কোটি টাকা তাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে এক একটা ক্যান্ডিডেটের কাছ থেকে। এভাবে চাকরি চুরি, হাইকোর্ট ভৎসনা করছে, আপনার আমার টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্ট যেই পেন্ডিং করে দিল, মমতা উল্লাস প্রকাশ। আরে পেন্ডিং মানে কি? ভোটটা পেরোনোর পরে তোমাদের জিজ্ঞাসাবাদ করবে, সিবিআই করতে পারবে। অর্ডারটা ভালো করে পড়েনি, 282 পৃষ্ঠার অর্ডার তো, ওটা পড়তে গেলে ধৈর্য লাগবে। ইংরেজিতে লেখা আছে তো, কটা তৃণমূল নেতা আছে যে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ে নিয়ে উদ্ধার করতে পারবে? কোথায় লেখা আছে? লেখা আছে ওই প্যানেলে যে ক্যাবিনেট সই করেছিল সেই ক্যাবিনেট মেম্বারদেরকে পুলিশ সিবিআই প্রয়োজন মতো ডাকতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে, ভোট চলতে চলতে শুধু গ্রেপ্তারটা করতে পারবে না, শুধু গ্রেপ্তারটা করতে পারবে না। আপনি ভাবুন কি অবস্থায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারবে যে আজ পর্যন্ত উন্নয়নের কি কাজ হয়েছে? আমরা 34টা বছর, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, 5 ক্লাস পর্যন্ত বইয়ের ব্যবস্থা, আমরা এসএসসি চালু করেছি, টেট চালু করেছি, আমরা 30 স্তর পঞ্চায়েতের ব্যবস্থা করেছি। এই পঞ্চায়েত ছিল নাকি আগে? এভাবে নির্বাচন হতো? শুনুন, আমি আপনাদের একটা কথা আমি সবসময় বলি, আমার কাছে সবচেয়ে বড় দেবতা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা যদি কেউ মানুন আর না মানুন, আমার বাবা মা না থাকলে, পৃথিবীর আলো না দেখালে আমি এখানে এসে বক্তৃতা করতে পারতাম না। আমার বাবা মার পরে বাকি ভগবান যারা আছেন, আমি আমার বাবা মার উপরে কাউকে স্থান দিই না। তেমনি আপনি পঞ্চায়েত যেই হন না কেন, তৃণমূলের হন, বিজেপির হন, সিপিএমের হন, যারই পঞ্চায়েত হন না কেন, পঞ্চায়েত অফিসে ঢোকার সময় পঞ্চায়েতের জন্মদাতা বাবাকে একবার স্মরণ করবেন। জ্যোতি বসু বামফ্রন্ট, ওই পঞ্চায়েত অফিসটা, ওই পঞ্চায়েত সমিতির অফিসটা, ওই জেলা পরিষদটা বামফ্রন্ট সরকার না থাকলে, জ্যোতি বসু না থাকলে আপনার বউয়ের নাম দেওয়ালে লেখা হতো না, আপনার মেয়ের নাম দেওয়ালে লেখা হতো না, আপনার নামও দেওয়ালে লেখা হতো না। আমরা পঞ্চায়েত করেছি, আমরা কৃষির অগ্রগতি ঘটেছি, গ্রামে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা গোটা রাজ্যের চেহারা বদলে দিয়েছি। আমি টেলিভিশন চ্যানেলে খুব কম আসি,
কারণ আমি এই ধরনের আপনাদের সঙ্গে সরাসরি মিটিংতে বেশি ভালোবাসি। টিভির পর্দায় যারা যায় সেটা অপরাধের না। আমাদের পার্টি নির্ধারিতভাবে আমরা যাই, কিন্তু আমার কাছে প্রথম পছন্দের এটা। একদিন আমি ওই টিভি চ্যানেলে বসেছি, আলোচনা প্রায় শেষ, তখন অ্যাঙ্কার সুমন বলছে আমার হাতে বেশি সময় নেই, এবার আমাকে প্রোগ্রাম শেষ করতে হবে। ঘড়ি দেখিয়ে বলছে সবাইকে 30 সেকেন্ড করে সময় দেব। কংগ্রেসকে 30 সেকেন্ড, বিজেপিকে 30 সেকেন্ড দিল। তারপরে তৃণমূলের ওই যে একজন মহিলা মন্ত্রী আছেন, তিনি 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 বোধহয় দমদমে হেরে গিয়ে তারপরে কাঁথিতে গিয়ে জিতেছিলেন আগে, সেই মহিলা তাকে বলছেন, বলে আমি কি বলবো, আমরা যা উন্নয়ন করার আমরা করছি, এই তাপস বাবুরা আমার দিকে আঙুল দিকে বলছে 34 বছরে কিছু করেননি। তখন আমি সুমনকে বললাম, সুমন আমার 30 সেকেন্ড সময় লাগবে না, আমি তোমাকে সময় বাঁচিয়ে দেব, তবে শুধু এইটুকু বলতে পারি 34 বছর দিদি যা বললেন না আমরা কিছু করিনি, ঠিকই বলছেন, কিছু করি আর না করি অন্তত 34 বছরে চুরির দায়ে কাউকে জেলে তো যেতে হয়নি, কোনো মন্ত্রীকে নেতাকে চুরির দায়ে জেলে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার 1 বছরের পরে মদনকে দিয়ে জেল যাত্রা শুরু হলো, আর সেই জেল যাত্রা অব্যাহত আছে। মনে রাখবেন, জেল যাত্রার সূচনা হয়েছে কয়েকদিন আগে হুগলির প্রশাসনিক সভায়। আপনি বলেছেন 7টা নতুন জেলা করবেন, বাঁকুড়াকে ভাঙবেন, উত্তর 24 পরগনাকে ভাঙবেন, আরো কোন কোন জেলাকে ভেঙে নতুন 7টা জেলা করবেন। সেদিনও সন্ধ্যেবেলা আমার টিভিতে আলোচনা ছিল, তখন আমি শুধু বললাম আজকে মুখ্যমন্ত্রী একটা বড় ব্লান্ডার করে ফেললেন। তখন তৃণমূলের কোহিনুর বলে একটা ছেলে ছিল, সে চেঁচিয়ে বলছে তাপসদা তোমরা কিছু ভালো দেখতে পারো না, আজ মুখ্যমন্ত্রী 7টা জেলা বাড়াতে চাইছে, তুমি এটাও মানতে পারছো না। আমি বললাম ভাই মাথা ঠান্ডা করো, তোমার ভালো লাগবে, তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি যে কথাটা বলছি শুনে নাও, শুনে নেওয়ার পরে তুমি রাখবে, তার আগে রাখো না। মুখ্যমন্ত্রী 7টা জেলা বাড়ানোর কথা বললো না, আসলে উচিত ছিল এখন 7টা নতুন জেল বাড়ানোর। কত তিহার জেল যেতে কষ্ট হয় জানো, তিহার জেল পাঠাতে হচ্ছে। তোমাদের ভাই ভবিষ্যতে কাজে লাগবে, কেউ বাইরে থাকবে না, নরেন্দ্র মোদী থাকবে না তো মমতা থাকবে না। নরেন্দ্র মোদী তোমরা বোঝাপড়া করে গোটা দেশটাকে সর্বনাশ করছো, আর বাংলার সর্বনাশ হচ্ছে। মোদী বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে না, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। এই তো ট্রেনে আস্তে আস্তে আরো একটা অভিজ্ঞতা। মেঘলালদা যখন ঠিক ফোন করছেন আপনি না, তার ঠিক আগে ট্রেনটা আমার আউটারে দাঁড়িয়ে গেছে, আমি বললাম প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেছে, লোকাল ট্রেন 12টা 5। আস্তে আস্তে কি দেখলাম, একটা দেওয়ালে লেখা আছে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। তারই পাশের দেওয়ালটাই চুনি মেরে, আরে বাবা ওটা মুছে দে, তার পাশেই লেখা আছে লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। এই লোকগুলো সমাজের ক্ষতি করছে, চোর ডাকাত সমাজ বিরোধীদের চেয়ে অপরাধী। এই লোকগুলোকে নির্বাচিত করুন। এই লোকগুলো বিধানসভার ভিতরে বিজেপি, লোকসভায় তৃণমূলের প্রার্থী। এরা কারা? নিজেদের আখের গোছানোর জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য রাজনীতি করতে এসেছে। এদের মেরুদণ্ডের 1 পয়সা মূল্য নেই। চৈত্র সেলের মতো এরা বাজারে বিক্রি হয়, চৈত্র সেলের মতো এরা বাজারে বিক্রি হয়। অলোকেশ আমার বন্ধু পাশে নেই, আমরা সবাই মিলে এখানে যে বামপন্থী নেতারা আছি, কর্মীরা আছি, সমর্থকরা আছি, দরদিরা আছি, এইটুকু বলতে পারি যত উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সরে মেশিন, এমআরআই মেশিন, স্ক্যান মেশিন আনা হোক না কেন, আমাদের মেরুদণ্ড যদি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, এক্সরে করা হয়, তাহলে প্রতিটি ভাঁজে ভাঁজে একটা রিপোর্টই বেরিয়ে আসবে, নট ফর সেল, নট ফর সেল, নট ফর সেল। ওই যে বললেন না কমরেড, হ্যাঁ মেদিনীপুরে লড়াই করছি, শুধু একটা ব্লক 78 জন কর্মী খুন হয়েছে, লাল ঝান্ডাটা এখনো উঠছে। এই মমতা ব্যানার্জি বলেছিল কেশপুর হবে সিপিএম এর শেষপুর, লড়াই জারি আছে, অফিস খোলা আছে। আজ আবার একটা অফিস খুলেছে, একটার পর একটা অফিসে লাল ঝান্ডা উঠছে। লাল ঝান্ডা মুছে ফেলার কথা মমতা ব্যানার্জি বলেছিল, কেশপুর হবে সিপিএম এর শেষপুর। বালু বলেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল সিপিএম দেখলে কেউটি সাপের মতো পিটিয়ে পিটিয়ে মারবে। বালু তুমি কেমন আছো? পারলে একটা খোলা আকাশে চিঠি পাঠাও,
ভেতরে যদি পায়রা থাকে একটু কেমন আছে তুমি জানাবে। আমরা সিপিএম আছি, বাম কংগ্রেস নিয়ে লড়াই করছি। অলোকেশ দাসকে প্রার্থী করে সিপিএম কে মেরে ফেলতে পারবে না, মেরে ফেলতে পারবে না। শুভেন্দু অধিকারী বলেছিল লাল মুছে দেব, লাল নিশ্চিহ্ন করব। আরে কোথায় নিশ্চিহ্ন করবে? ঘরে ঢুকলেই তো দেখতে পাও মায়ের কপালে টকটক করছে লাল সিঁদুরটা, টকটক করছে। পুরনো দিনের মানুষ তো এত সিঁদুর একসঙ্গে পরে নেন, আমি ওনার মাকে দেখেছি এত সিঁদুর পরে নেয়। আর তুমি যদি লাল মোছার জন্য একদিন রেগে মেগে একটা ইটের আদলা নিয়ে মায়ের কপাল ঘষতে থাকো, কেন তুমি লাল সিঁদুর পরেছো? কপাল যত ঘষবে তত লাল বেরোবে, যত ঘষবে তত লাল বেরোবে, লাল মুছতে পারবে না। আর এই তপস্বীরা এখানে বক্তৃতা করছে, কি করবে? অনেকবার মেরেছো, আরো মারবে, ক্ষতবিক্ষত করেছে শরীরটাকে। যে কেউ ওই প্রাচীরের ওদিক থেকে, ওই ছাদের ওদিক থেকে একটা রিভলভার নিয়ে আমার এখানে গুলি করতে পারো। মাদিয়াতেও বাজার ভর্তি লোক ছিল, ভীমপুরেও বাজার ভর্তি লোক ছিল, এখানেও কেউ এসে একটা গুলি করতে পারেন। কি হবে? 5টা 6টা গুলি লাগবে, বুকটা ঝাঁঝরা হবে, আমার শরীরটা মাটিতে লুটিয়ে পড়বে, রক্ত ভেসে যাবে। আর এই মাইকটা তখন চালু থাকবে তো, মাইকটা চালু থাকবে, এই মাইকে আওয়াজ উঠবে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আপনার কাছে কোনো বন্দুক নেই আমার স্লোগানটাকে গুলি করবার, আপনার কাছে কোনো বন্দুক নেই আমার লাল ঝান্ডাটাকে গুলি করে শেষ করে দেওয়ার জন্য। গুলি বন্দুক নিয়ে লড়াই করে বাম আন্দোলনকে শেষ করতে পারবে না। কিন্তু গোটা দেশ জুড়ে যে লড়াই আমরা শুরু করেছি, ওই চোর নরেন্দ্র মোদী, সাম্প্রদায়িক রাজেন্দ্র মোদী, মিথ্যাবাদী নরেন্দ্র মোদী আর মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, এদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো। দেশবাসী জাগছে, নরেন্দ্র মোদীকে উঠবে, নরেন্দ্র মোদীর বিসর্জনের বাজনা বেজে গেছে। মনে রাখবেন, আমরা 27টা রাজনৈতিক দল একত্রিত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রচার করছে, উনি নাকি উনি ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়ার শরিক আমরা বাম কংগ্রেস। এখানে আমরা লড়াই করছি, বামেরা লড়াই করছে, সিপিএম লড়াই করছে, কংগ্রেস লড়াই করছে, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি। আমরা 42টা আসন নিজেদের মধ্যে আমরা ভাগাভাগি করে লড়াই করছি। আর তুমি 42-এর 42টাতেই লড়াই করছো। সিপিআইএম গোটা দেশের রাজ্যে রাজ্যে লড়াই করছে, কেরালা, রাজস্থান, মহারাষ্ট্র, আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সব রাজ্যে, উড়িষ্যা, আমরা লড়াই করছি। আর তুমি 42-এর 42। কেন? তুমি 2টো মিটিংয়ে গিয়েছিলে, যেই না দেখেছি রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, তারা একটু কাছাকাছি হয়ে মুখ নিয়ে গিয়ে কথা বলছে, ব্যাস মমতা ব্যানার্জির মাথা ঘুরতে শুরু করে দিচ্ছে। ইরি বাবারি, আমাকে গুরুত্ব দিল না, আমার নাম তো এরা কেউ বললো না, আমাকে প্রধানমন্ত্রী করার। প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী থাকতে পারবে তো? অমিত শাহ নরেন্দ্র মোদীর আশীর্বাদ না পারলে থাকলে তুমি মুখ্যমন্ত্রীটাও থাকতে পারবে না। এবার অমিত শাহ নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না তোমাকে। নরেন্দ্র মোদীকে বিদায় দেওয়ার পরে আমরা স্বরূপগঞ্জের ঘাটে, স্বরূপগঞ্জ তো, স্বরূপগঞ্জের ঘাটে আমরা ঢাক বাজিয়ে তোমারও বিসর্জনের যাত্রাটা রেডি করব। আর তার জন্য 4ই মে এলাকায় এলাকায় যাবেন। এই অপরাধীদের, বিজেপি, তৃণমূল, এদের ভোট না, একটা ভোট দেবেন না। মানুষকে আগামীকাল, আগামী পরশু যেটুকু সময় আছে সবার কাছে যান। হিন্দু হিন্দু করবেন না। আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে না, আমরা ইসলামের বিরুদ্ধে না, আমরা খ্রিস্টান ইসাইয়ের বিরুদ্ধে না, আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে। আমার সংবিধানকে বাঁচাতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে এই সুমহান ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে। মোদী মমতারা ধ্বংস করতে চাইছে, এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তার জন্য আমাদের তৈরি হতে হবে। আপনারা তৈরি তো? অলোকেশ দাস পার্লামেন্টে দাঁড়িয়ে নদিয়ার জন্য লড়াই করবে, বাংলার জন্য লড়াই করবে। তৃণমূল বিজেপির প্রার্থীরা হারিয়ে যাবে, মানুষের পাশে থাকবে না। বন্যা হোক, ঝড় হোক, করোনা হোক, লাল ঝান্ডা কাঁধে নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো। তাই সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাবো, এই দুষ্কৃতিকারীদের, দুর্নীতিগ্রস্তদের কোটি কোটি টাকা, জানেন আপনাকে যে
করোনার ইনজেকশনটা নিতে নরেন্দ্র মোদী বাধ্য করলো। কেন খুনি বলছি? অকালে মরে যাচ্ছে কিছু মানুষ, ভয় খাবেন না। ওই ইনজেকশনটা ব্যান করে দেওয়া হয়েছে। ওই ইনজেকশনটা বিপজ্জনক, অথচ আমাকে, আপনাকে, আমার ছেলে মেয়েকে বাধ্য করা হয়েছিল। ওই ইনজেকশন না হলে তুমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতে পারবে না, তুমি ট্রেনে চড়তে পারবে না, তুমি এরোপ্লেনে যেতে পারবে না। এইরকম মানুষ মমতা ব্যানার্জি তাকে স্বাগত জানিয়েছিল। কোথায়? ওই ভ্যাকসিনটা তো কেরালায় চলেনি। পিনারাই বিজয়ন বলছে আমার রাজ্যে এই ভ্যাকসিন চলবে না, একমাত্র কেরালা বাদ দিয়ে আর সব জায়গায় চলেছে। এটাই হচ্ছে ফারাক মামেরের সঙ্গে। তাই মনে রাখবেন, লড়াইটা শুধু একজন কাউকে এমপি করার জন্য নয়, গোটা দেশের সংবিধান, আমার বাংলার অস্তিত্ব, রবীন্দ্রনাথের স্বপ্ন, নজরুলের স্বপ্ন, মাইকেলের স্বপ্ন, রামমোহনের স্বপ্ন, শরৎচন্দ্রের স্বপ্ন, এরা সব শেষ করে দিচ্ছে। কোনোদিন রাজনীতিতে এই ভাষাগুলো, এই কথাগুলো বলতে হবে। বিজ্ঞান নিয়ে আলোচনা করব, দর্শন নিয়ে আলোচনা করব, প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আর আজকের গোটা সন্ধ্যেটা 5টা থেকে চোরের বিরুদ্ধে কথা বলতে বলতে গলা পেতে যাচ্ছে। শুধু এইটুকু কথা বলবো, শেষ। সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাবো, আপনারা অলোকেশকে তো জয়ী করবেন। সবাইকে একটু বলে দিন, সারা পৃথিবীর সব ফুল বাগানে একটা ছোট্ট বোর্ড লাগানো থাকে। যেখানে যেখানে ফুল বাগান থাকে, আপনি কাশ্মীরের চাষমেশাই বাগানে যান, মোগল গার্ডেনে যান, আপনি ব্যাঙ্গালোরের গার্ডেনে যান, নদিয়ার কোনো বাগানে যান, এইটুকু একটা ছোট্ট বোর্ড লাগানো থাকে। পৃথিবীর সব জায়গায় গিয়ে আমি দেখেছি, কিউবাতে গিয়ে দেখেছি, ভিয়েতনামে গিয়ে দেখেছি, সব জায়গায় লেখা আছে একটাই কথা, ফুলে হাত দেবেন না। 13 তারিখ যেন সবাই এইটা মনে রাখেন। আপনাকে যে ভোট যন্ত্র দেওয়া হবে, ওখানে দুটো ফুল গোটা দেশ এবং বাংলার সর্বনাশের জন্য দুটো চিহ্ন দেওয়া আছে। ভুলেও ওখানটায় কেউ হাত দেবেন না। কি মনে থাকবে তো? কেউ ফুলে হাত দেবেন না। এইটা মানুষের কাছে, মানুষকে বলতে হবে, দেশকে বাঁচানোর জন্য, অলোকেশ দাসকে জয়ী করার জন্য, আমাদের গোটা দেশে একটা সুন্দর সরকার গড়ে তোলার জন্য। আর সেই সরকার যদি তৈরি হয়, আমার বাংলা বাঁচবে। আমার বেকার যুব নতুন প্রজন্মদের কাছে আমরা দাঁড়াতে পারছি না, তাদের ভবিষ্যৎ। 3টে প্রজন্মকে শেষ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, 2টো প্রজন্মকে শেষ করে দিল নরেন্দ্র মোদী। এরা থাকতে পারে না, এদের নৈতিক অধিকার নেই। এদের দায়িত্বটা আমাদের নিতে হবে। কি এই দায়িত্ব নেবেন তো? নরেন্দ্র মোদীকে হটাতে হবে, মমতাকে হটাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে হটাতে হবে। এই দায়িত্ব আমরা সবাই মিলে নেব। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে হবে। সেই কাজ 13ই মে আপনারা করবেন, এই প্রত্যাশা করতে পারি তো আপনাদের কাছে। আপনাদের সবাই ভালো থাকবেন। আমার বন্ধুর জন্য, আপনাদের সবার জন্য গলা যাই ভাঙুক না কেন, কাল পূর্ব মেদিনীপুরে অনেকগুলো মিটিং আছে, তবু একটু স্লোগান দেওয়ার লোক ছাড়তে পারছি না। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী অলোকেশ দাসকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরেড অলোকেশ দাসকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন।